أعوذ بكلمات الله التامات من شر ما خلق. 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 أعوذ بكلمات الله। ছাত্র ভাইরা, আল্লাহর কসম করে বলছি, মাওলানা মহিবুল্লাহ কোন নাটক সাজায় নাই। আল্লাহ কোরআনে বলেছেন, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান। যদি কাউকে জবরদস্তি করা হয় এবং তার মনের ভিতরে ঈমানে পূর্ণতা থাকে, তাহলে আল্লাহ তাকে মাফ করে দেবেন। কোরআনে বলেছেন কি বলেন নাই? যদি কাউকে পাগল করে ফেলা হয়, তাহলে আল্লাহ তাকে কি করে দেবেন? মাওলানা মহিবুল্লাহ গুম হওয়ার আগে তার ছেলেকে কথা জানাইছেন, তাকে হুমকি দেওয়া হয় 5 মাস যাবত। তার ছোট ছেলে মহিবুল্লাহকে উনি জানাইছেন 1-1.5 মাস আগে। উনি যখন প্রথম চিঠিগুলোকে গুরুত্ব দেন নাই, প্রথম আপনি করে লেখা হয়েছে। তারপরে যখন উনি শোনেন নাই, ইসকনের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন, ওই বক্তব্য যখন উইথড্র করছেন না, ইসকনের পক্ষে বক্তব্য দিচ্ছেন না, চিন্ময় কুমারের মুক্তি দিয়ে দেওয়া উচিত, তাকে জুলুম করা হচ্ছে, এই ধরনের কথা কৌশলে যখন উনি বলছেন না ওদের কথা অনুযায়ী, এবং ভারত বাংলাদেশ একসাথে হলে বাংলাদেশের উপকার হবে, এই কথা যখন উনি বলছেন না, তখন আপনি থেকে তুমিতে চলে আসলো, তুমি থেকে তুইয়ে চলে আসলো। 11 এবং 12 নম্বর চিঠিতে আমি নিজে দেখেছি, সেখানে আপনার ওই ডাইরেক্ট গলা কাটার কি আছে, জবাইয়ের ছবি, যেটা আপনার আসিফ মাহাতাব উৎস, ডক্টর সারোয়ার, তাদের ব্যাপারে যেভাবে কার্টুন আঁকা হয়েছিল, ঠিক সেইভাবে কার্টুন এঁকে পাঠাইছে। এইটা যখন এগুলো যখন হচ্ছে, তখন উনি ওনার ছেলেকে এগুলো জানাইছে। 1 মাস ধরে যে চিঠিগুলো, এগুলো কে জানে? ওনার ছোট ছেলে মহিবুল্লাহ জানে। কিন্তু আগের ব্যাপারগুলো উনি ছেড়ে ফেলেছেন, ভাবছেন যে এগুলো এমনি এমনি। প্রটেক্ট আওয়ার সিস্টার্স এর বাইরে আমার সাথে যোগাযোগ করছে যে, হুজুর আপনি যদি গাজীপুরে ঘটনায় গেছেন একটা মেয়েকে সাহায্য করতে, ওই গাজীপুরে একজন ইমাম জীবনের আশঙ্কায় আছেন, আপনি তার পাশে দাঁড়ান। আমি বললাম যে ওই ইমামকে আমাকে আমার কথা বলেন, আমার সাথে যোগাযোগ করতে বলেন, কারণ আপনি তো প্রটেক্ট আওয়ার সিস্টার্স, আপনি তো হাইট, আপনি তো সামনে আসেন না, আপনি আমার সাথে ফোনে কথা বলতেছেন। পরে আমি যদি আগাই, পরে যদি ঘটনার সত্যতা না পাই, ভিকটিম নিজে যোগাযোগ করে বলবে আমি আশঙ্কা করছি, আমি ওটা রেকর্ড করে রাখবো। পরে যদি মিথ্যা বলে, ড্রাইভার কার উপর যাবে? তার উপর যাবে। আমার দায়িত্ব আইনি সহায়তা করা। আমার দায়িত্ব কি? আমি যদি সঠিক লোকের পাশেও আইনি সহায়তা দিই, এটাও যেমন রাষ্ট্রীয় আইন অনুযায়ী লিগ্যাল, আমি ভুল লোকের পাশেও যদি থেকে আইনি সহায়তা দিই, বেআইনি কিছু না করি, এটাও কি রাষ্ট্রীয় ভাবে? একটা চোরেরও আইনি সহায়তা পাওয়ার কি আছে? এরাই বলে, এই যে ওসি প্রদীপের খুনির পক্ষে, না ওই যে আপনার কি ওসি প্রদীপের পক্ষে, খুন করেছে কাকে? সিনাকে। তো বলতে এর পাশে উকিল দাঁড়াইছে এক হিন্দু, তো বলতেছে যত বড় অপরাধী হোক আইনি সহায়তা পাওয়ার অধিকার, বলেছে না বলে নাই? আর মহিবুল্লাহ তার অপরাধী বলানো হয় নাই, গুমের শিকার, তার পাশে আমি দাঁড়ানো না কেন? অনেকে আমারে বলে আপনি যাচাই বাছাই ছাড়া ঝাঁপায় পড়েন। আপনি যাচাই বাছাই ছাড়া ঝাঁপায় পড়েন, আমার রসুল তো যাচাই বাছাই ছাড়াই ঝাঁপায় পড়ছে। রসুলের সাহাবীরা তো ওসমান হত্যার খবর শুনে যাচাই বাছাই ছাড়াই ঝাঁপায় পড়ছে। তাহলে তোমরা যদি আমাকে নির্বোধ বলো, তারা কি ছিল? তারপর আমার ইমান দুর্বল বলে আমি তো তাও যাচাই বাছাই করেছি। আমি প্রথমটাকে যাই নাই, আমার ভাইয়েরা প্রথম আমাকে বলছিল এটা নিয়ে কাজ করেন, আমি যাই নাই। এরপরে প্রটেক্ট আওয়ার সিস্টার্স এর এক ভাই দায়িত্বশীল অ্যাডমিন নিজে আমার সাথে দেখা করেছেন, বলছে হুজুর হাই রিস্কে আছে উনি, আপনি পাশে দাঁড়ান, যে কোনো সময় অঘটন ঘটবে হুজুর। 13 বছরের মেয়েটা ধর্ষণের কথা শুনে আমার ময়মনসিংহে প্রোগ্রাম ছিল, আমি ওখান থেকে চলে এসে 2 মাস যাবত তার মামলা নেই ভাইয়েরা। কয় মাস হয়েছে? 2 মাস। যেদিন মেয়েটা মিসিং হয়, তার বাবা থানায় জিডি করেছে। তখন পুলিশ বলেছে 5 লাখ টাকা লাগবে। জিডি কত টাকা লাগে বলেন? 1 টাকা যেখানে লাগে না। এই গার্মেন্টসে কাজ করা একজন শ্রমিকের কাছ থেকে পুলিশ 5,000 টাকা নিয়েছে, তার মেয়েকে তারা ফেরত দেয় নাই। মন মতো মেয়েটাকে ধর্ষণ করে, মেয়েটা যখন মৃতপ্রায়, এই মৃতপ্রায় মেয়েটাকে একটা বাসে তুলে দিয়েছে। আপনাদের 13 বছরের বোন আছে, কার হাত তোলে? আমি মেয়েটাকে দেখেছি 2 মাস পর। এই যে ক্যামেরাম্যান সাদিক ভাই উনি ছিলেন। আমি মেয়েটাকে দেখি 2 মাস পর থানায়। আমি বলছি ওকে আমি একটু দেখতে যাবো, ওর কথা আমি একটু শুনবো। পুলিশ আমাকে প্রথমে দিতে চায় না, পরে পুলিশের উপস্থিতিতেই আমি গেছি। মেয়েটা ডাকছে, কয়েকবার ডাকার পর চেতনা ফিরছে, সে উঠতে পারে না। তার মা এক ডানায় ধরছে, তার মানে যেন একটা পাখি যদি বৃষ্টিতে ভিজে যায়, ঝড় ঝাপটা একটা পাখির উপর দিয়ে যদি প্রচন্ড ঝড় হয়, তখন পাখির পাখনা ভিজে যায়, সে আর উঠতে পারে না। সে যদি আঘাতগ্রস্ত হয়, সে উঠে বসতে পারে না। আপনি বসাই দেবেন, দেখবেন পাখিটা কি উলট পালট হয়ে, ঠিক মেয়েটার অবস্থা তাই। সে উঠতে চাচ্ছে, উঠতে পারে না। তখন তার মা ওই পাখি আশামণির এক হাতে তার মা ধরছে, আশামণির আরেক হাতে মহিলা পুলিশ ধরছে, 2 হাতে ধরে এত হালকা মেয়েটা উঁচু করে চেয়ারে বসাই দিছে আমার সামনে। 2 মাস পরেও যদি 2 পাশে ধরে তাকে চেয়ারে বসাইতে হয়,
তাহলে তার মধ্যে কিরকম জুলুম হয়েছে আপনারা বলেন? এটা 2 মাস পরে ঘটনা, 2 মাস পরে ঘটনা। তো যখন মেয়েটাকে বাসে উঠে দেয়, মেয়েটা বাস থেকে নেমে আপনার অজ্ঞান হয়ে পড়ে যায় পানি পান করতে গিয়ে এক দোকানে। তখন লোকজন জড়ো হয়, এক মহিলা দেখে তাকে চিনতে পারে। ওই এক মহিলা নাকি তাকে কোলে করে নিয়ে গেছে বাড়ি। তাহলে মেয়েটা কত বড়! এক বৃদ্ধ মহিলা নাকি ওই মেয়েটাকে কি কোলে করে বাড়ি পৌঁছে দিয়েছে। তাহলে মেয়েটা কত বড়? আপনি বলেন কত বড়? তো এই মেয়েটাকে লাগাতার 3 দিন ধর্ষণ করেছে জয় কুমার রায় এবং তার মামা লোকনাথ, এবং আরো কারা কারা ছিল এটা আল্লাহ ভালো জানে। আমরা জানি এটা আল্লাহ ভালো জানে। মেয়েটাকে জিজ্ঞেস করেছি, তুমি কাকে কাকে দেখেছো? বলছে আমাকে 2 বার জয় ধর্ষণ করার পর, ও ধর্ষণও বোঝে না, বলছে যে 2 বার কাপড় খুলে আমার সাথে খারাপ কাজ করার পর আমার আর কোনো কি ছিল না। আমি যখন কয়দিন ছিলাম না ছিলাম এটাও আমি বলতে পারি না। বাড়িতে আসার পরে ও জানছে যে কয়দিন, 3 দিন হয়েছে। ওর বাপ মারা জিজ্ঞাসা, ও কিছু বলতে পারে না, বাপ মারা ঠিক মতো চিনতেও পারে না। তার মানে হয়তো চেতনা নাশক কিছু দেওয়া হয়েছে। ও খালি উল্টাপাল্টা কথা বলে আর চিল্লাচিল্লি করে, খালি চিল্লাচিল্লি করে, অথবা কালো জাদু হয়তো করা হয়েছে। বাড়িওয়ালা তাকে বললো যে একে নিয়ে যান, এখানে রাখা যাবে না, চিল্লাচিল্লি করে, টিনের ঘর, আশেপাশে মানুষ শুনতে পেলে খারাপ বলবে, আপনার বাড়িতে নিয়ে সুস্থ করে আবার আসেন। তো এরপরে এরা থানায় যাইতে চাইছে মামলা করতে। হুমকি দেওয়া হয়েছে, মেয়েকে যেভাবে দর্শন করছে ঠিক ওইভাবে মেয়ের মাকেও কি করবে, দর্শন করবে, মেয়ের বাবাকে হত্যা করবে। তখন আবার এইটা বাড়িওয়ালার চাপ, তখন তারা আবার কুড়িগ্রামে চলে যায়। মেয়েটা মোটামুটি সুস্থ হলে আবার আসে। তখন মেয়ের মা ওই দর্শকদেরকে উদ্দেশ্য করে বলে যে তোমরা আমার প্রতিবেশী ছিলে, আমরা অন্য ধর্মের লোক বলে তোমাদের সাথে কখনো খারাপ আচরণ করি নাই, কিভাবে তোমরা পারলে যে তোমরা বাসা ছেড়ে চলে গেলে অন্য জায়গায় এবং মেয়েটাকে কৌশলে তোমরা নিয়ে যায় এভাবে এত বড় ক্ষতিটা কেন করলা? তখন ওই মেয়ের মা, আশামণির মার উপর আবার চড়া হয়। যখন তার মার উপরে আঘাত করে, তার কাপড় চাপড় নিয়ে টানাটি করে, শ্লীলতাহানি করে, সেগুলো ভিডিও আছে। তখন এটা জানাজানি হয়। তখন ওই এলাকার ওলামা পরিষদের, স্থানীয় ইউনিয়ন ওলামা পরিষদের সম্ভবত মোচাক একজন জানতে পারে, তার মাধ্যমে মাওলানা আনিসুর রহমান জানতে পারেন। মাওলানা আনিসুর রহমানের মাধ্যমে ফেসবুকে এটা ভালোভাবে প্রচার হয়, ফেসবুকের মাধ্যমে আমি জানতে পারি, এবং মাওলানা আনিসুর রহমান আমার সহযোগিতা চান। তারপরে আমি আসি। এই 2 মাস মামলা নেয় নাই, কিন্তু আমি যখন ফেসবুকে পোস্ট দিছি, এবার কি আসামি ধরে কি মামলা নেওয়া সারা, মামলা নিয়ে ফেলবে। আমি বলছি ভাই এজার লেখার আগে আমাকে আসতে দেন। আমি জ্যামে পড়ে গেলাম, আমি যাওয়ার আগে ওরা জোর করে এজার লিখে ফেললো। এজারে অসংখ্য মিথ্যাচার, অসংখ্য মিথ্যাচার। পুলিশকে আমি বললাম আসামি ধরছেন ধন্যবাদ, এতগুলো মিথ্যা কথা লিখছেন কি, মানে এমন এমন মিথ্যা লেখছে যেই কারণে কি আসামি খালাস পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওইখানে সে যে ইসকন সদস্যের লেখা হয় নাই, সে যে ফেসবুকে মুসলিম মেয়েদের বরকা পরা এবং হিজাব পরা মেয়েদেরকে ললিপপ, মধু মধু, রসমালাই এগুলো লিখে লিখে পোস্ট দেয়, এগুলো ওখানে উল্লেখ নাই। সে যে ধর্ষণ করার জন্য, ধর্ষণের ট্রেনিং দেওয়ার জন্য টেলার তৈরি করেছে, এগুলো উল্লেখ। সে যে জয় বাংলার লোক, জয় বাংলা ফিরে আবার জয় বাংলাকে ফিরিয়ে আনতে চায়, শেখ মুজিববাদকে ফিরিয়ে আনতে চায়, এগুলোর উল্লেখ। সে যে নিয়মিত ভারতে যাতায়াত করে, সে জয় শ্রীরামের লোক, এগুলো উল্লেখ। যেই বাড়িতে নেমে মেয়েকে ধর্ষণ করা হয়েছে, সেই বাড়িতে লোকনাথের বউ ছিল সহযোগী, তার উল্লেখ। ধর্ষণের বয়স হইলো কমপক্ষে 26-27 বছর হবে, এখানে লেখছে 20 বছর। ধর্ষণের মামুর বয়স লেখছে কয় বছর? 20 বছর। কারণ কি? কারণ হলো বালেক, এই রাষ্ট্রীয় ভাষায় বালেক 2 প্রকার, 18 বছরেও বালেক হয়, 21 বছরেও। ছেলেদের বিয়ের বয়স কত? 21। তার মানে বালেকের পূর্ণতা এই কুফরি আইন অনুযায়ী। তাহলে যদি 21-এর কম দেওয়া যায়, তাহলে বালেক মিন অজিন, না বালেক মিন অজিন। এটা দ্বারা কি হবে? মামলা কিছুটা কি করে দেওয়া যাবে। এরপরে আমার ধারণা ওখানে যে বাপ মার নাম উল্লেখ করেছে সেটাও মিথ্যা। আমি বলেছি এটা কি ভেরিফাইড করেছেন? বলছে না, তদন্তে সব ত্রুটিগুলো দূর করে দেবো। কিন্তু আমি যখন যশোর চলে গেলাম, দেখলাম ত্রুটি তো দূর করে নাই, নতুন করে ত্রুটি তৈরি করা হয়েছে। যে আসামি কি ছিল? আঘাতপ্রাপ্ত ছিল, জখমপ্রাপ্ত ছিল। অথচ আসামির মধ্যে কি এরকম কোন আঘাত বা জখমের চিহ্ন? কারণ পুলিশ নিজে তো ধরছে, তারা তো জনগণ মব করে ধরে নাই, জনগণ মব করে ধরে নাই, আঘাত করে তো পুলিশ করছে। এরপরে তার প্রতিবেদন দ্রুত করে জমা দিয়ে দেওয়া হয়েছে। কোর্ট জিজ্ঞেস করেছে যে এই কই, মানে ভেরিফাইড করছেন কিনা, এর মার নাম যা বলছে, বাপের নাম যা বলছে, বয়স যা বলছে, সময় বিড়ম্বনার কারণে, মানে 1-2 দিনের মধ্যে প্রতিবেদন দিয়ে বলতেছে কি সময় বিড়ম্বনার কারণে বিষয়গুলো কি যাচাই করার সুযোগ নেই। তার মানে কোনোভাবে জামিনে হলে বাইরে যাবে, যে ঠিকানা দেওয়া আছে ওই ঠিকানা আপনারা খুঁজে পাবেন না ওকে। যে ঠিকানা যাবেন ওই ঠিকানা কি খুঁজে পাওয়া যাবে না। এই টেকনিক করার জন্য, কারণ এই টেকনিকটা আমি শিখছি আসিয়ার আমলে। আমার নামে ওই বর্ডার ক্রস যে এক মামলা হয়েছিল, ওই সময় আমার সাথে আরেক হুজুর ছিল। আমি আমার বাড়ির কথা সত্যটাই লিখছি, ওই হুজুর কি লিখছেন, আমি হুজুর বলছে আমি অন্যটা লিখছি। কেন?
যাতে ভেরিফাই করতে যে আমার এলাকায় যাবে, এলাকার লোক ভয় পাবে, ওটা না পায়। এবার ওটার জন্য ঝামেলা হয়েছিল। তো যাই হোক, এই যে আপনার তথ্যটা যে মিথ্যা তথ্য দেয়, কেন কোনোভাবে যে জামিনে বের হয়ে আসতে পারে, তাহলে ওই আসামিকে আর কি খুঁজে পাওয়া যাবে না। তো এতগুলো মিথ্যাচার, পুলিশের ভেরিফাইড পেজে মিথ্যাচার, এতগুলোর কারণে আমরা যখন আন্দোলন শুরু করলাম, সারা দেশে আন্দোলন হয়েছে। আপনারাও করেছেন, আপনারা করেছেন না? এই আন্দোলনটাকে আন্ডারমাইন করার জন্য মাওলানা মহিবুল্লাহকে কি করা হলো? গুম করা হলো। মাওলানা মহিবুল্লাহ নিচে গুম হয় নাই। এটা যদি নাটকও হয়ে থাকে, এটা ডিজিএফআই সাজাইছে, এটা গাজীপুর প্রশাসন নিজে সাজাইছে। প্রমাণ করার দায়িত্ব আমার, ইনশাআল্লাহ। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর শপথ, গাজীপুর প্রশাসনের মধ্যে রয়ের দালাল আছে, ইসকনের দালাল আছে। আমি যদি প্রমাণ করতে না পারি, আমাকে যেখানে মৃত্যুদণ্ড কার্যকর করবে সেখানে করুক, প্রকাশ্য দিবালোকে করুক। আমি চ্যালেঞ্জ করলাম, প্রমাণ করার দায়িত্ব আমার। কিন্তু এই চ্যালেঞ্জ করার কারণে তারা আমাকে হত্যা করার জন্য বিভিন্ন লোক লাগাই দিছে। তারা আমাকে প্রকাশ্যে গুলি করার হুমকি দেয়। আপনারা ফেসবুকে দেখছেন না, দেখেন নাই? যে রাজনৈতিক সরকার থাকলে আমি গুলি করে মারতাম। তার মানে আমি তো পারতেছি না, তোমরা মেরে ফেলো। কি বুঝলেন এটা? যে রাজনৈতিক সরকার থাকলে আমি মারতাম, এখন আমি মারতেছি না, হে আমার ইসকনের ভাইরা, তোমরা মেরে ফেলো। লীগের দোসররা তোমরা, আমি তো দায়িত্বের জায়গায় আছে, আমি পারতেছি না। এই উস্কানি সে অন্যদের দিছে না, দেয় নাই? যার কারণে আজকে ফোন বন্ধ করে এখানে আসতেছে। কারণ নিরাপত্তার যেটুকু সামর্থ্য আছে গ্রহণ করা কি সুন্নাহ, ভরসা কার উপরে? ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় আসলে 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না, 1 সেকেন্ড